নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের আরও সময় লাগবে, এনডিটিভিকে মির্জা ফখরুল। এদিকে ভিআইপি প্রটোকল নিয়ে জ্যামে বসে থাকলেন ডক্টর ইউনূস। জানাবো ইন্টারনেট বন্ধে কারা জড়িত 24 ঘন্টার মধ্যে জানতে চান উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো টেকনাফে 29 কেজি স্বর্ণ সহ 2 পাচারকারী আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের আরও সময় লাগবে, এনডিটিভিকে মির্জা ফখরুল। শেখ হাসিনার পদত্যাগের পর গোপনে দেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নির্বাচন ও পরবর্তী পরিস্থিতিতে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব বলেছেন, মাত্র এক সপ্তাহে অনেক কিছু ঘটে গেছে বাংলাদেশে। এর মধ্যে রয়েছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, ব্যাপক সহিংসতা এবং একটি অন্তর্বর্তী সরকার গঠন এবং শনিবার প্রধান বিচারপতির পদত্যাগ। নির্বাচন কবে হবে তা স্পষ্ট না হলেও দেশের বড় দুটি রাজনৈতিক দলের অন্যতম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এতে মুখ্য ভূমিকা পালন করবে তা নিশ্চিত। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র বিক্ষোভের মুখেই প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন, কারণ তিনি অনেক মানুষ হত্যা করা হাসিনার শাসনামলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। দীর্ঘ সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছেন, শারীরিকভাবে সুস্থ থাকলে খালেদা জিয়া নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দেবেন এবং দলটি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কাজ করবে। দেশে হিন্দুদের উপর যেসব আক্রমণ হয়েছে সেগুলো কিছু লোকের পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি জোর দিয়ে বলেন, এগুলো ঘটনা কোনো পরিকল্পিত এজেন্ডার অংশ নয়। বিএনপি নেতা আরো বলেন, তিনি বিশ্বাস করেন বাংলাদেশের সেনাবাহিনী এগিয়ে যাওয়ার রাজনৈতিক প্রক্রিয়া হস্তক্ষেপ করবে না এবং তিনি দাবি করছেন সাম্প্রতিক বিক্ষোভের কোনো চরমপন্থীদের সংযোগ ছিল না। প্রধান বিচারপতি পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান বিচারপতির সাবেক শাসনামলের একজন সহযোগী হিসেবে পরিচিত। এই শাসনামলে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে এবং নজিরবিহীন দুর্নীতি হয়েছে, তাই তাকে অপসারণের দাবি উঠেছিল। তিনি ন্যায্য এবং নিরপেক্ষ ছিলেন না এবং সেই কারণেই দাবিটি খুব বেশি ছিল। মির্জা ফখরুল আরো বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এটি একটি প্রতিষ্ঠান, কিন্তু বিগত শাসনামলে এটিকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা হয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, তখন সবার মনে প্রশ্ন জেগেছে, বাংলাদেশ আবার কবে নির্বাচন হবে। এই সপ্তাহে কারাগার থেকে মুক্তি পাওয়া 78 বছর বয়সী খালেদা জিয়া নির্বাচনে কোনো ভূমিকা পালন করতে পারবেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তিনি খুব অসুস্থ, হাসপাতালে আছেন। তিনি কষ্ট পাচ্ছেন। বহুবিধ রোগের কারণে এই দেশে তার চিকিৎসা ঠিকঠাক চলছিল না এবং আমরা তাকে বিদেশে পাঠানোর জন্য বিচার বিভাগ ও সরকারের কাছে কয়েকবার অনুরোধ করেছি, কিন্তু তা হয়নি। চিকিৎসকরা বলেছেন তিনি এখন ভ্রমণের অবস্থায় নেই, তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার আগে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। যদি তিনি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে অবশ্যই নির্বাচনে লড়বেন। বিএনপি মহাসচিব বলেন, তার দল যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত, তবে নির্বাচন পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের আরো সময় লাগবে বলেও মানেন তিনি। তিনি বলেন, পুরো নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণভাবে দূষিত হয়ে গেছে এবং এর মধ্য দিয়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়, তাই তাদের নির্বাচন ব্যবস্থাও কিছু সংস্কার আনতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে তার ছেলে সজীব ওয়াজেদ জয় যে দাবি করেছেন সেটি উড়িয়ে দিয়েছেন ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে শেখ হাসিনাকে বন্দুকের মুখে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এমন খবরও তিনি উড়িয়ে দিয়েছেন। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি নিজের রাজনৈতিক দল ও সেনাবাহিনীর উপস্থিতিতে বলেছেন তিনি পদত্যাগ করেছেন। কোনো জবরদস্তি বা কিছু ছিল না, এটি ছিল একটি বিপ্লব। যখন লাখ লাখ মানুষের ভিড় হাসিনার বাসভবনের দিকে অগ্রসর হচ্ছিল, তখন নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বাহিনী তাকে দুটি বিকল্পের কথা বলেছিলেন, হয় এখানে থেকে জনস্রোতের মুখোমুখি হন, নয়তো দেশ ছেড়ে চলে যান। শেষ মুহূর্তে তিনি দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে প্রতিহিংসা বা সরকারের ঘনিষ্ঠ সাবেক সেনা পুলিশ কর্মকর্তাদের নির্মূল করা হবে কিনা জানতে চাইলে বিএনপি নেতা বলেন, এই বিষয়টি তদন্তের জন্য জাতিসংঘকে বলা হয়েছে। তিনি বলেন, কেউ যদি মানবাধিকার লঙ্ঘন, বিরোধীদের পরিকল্পিত হত্যা বা জোরপূর্বক গুম করার জন্য দোষী সাব্যস্ত হন, স্বাভাবিকভাবেই তাদের মামলাগুলো তদন্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক
প্রক্রিয়া সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ থাকবে বলেও বিশ্বাস করেন না বিএনপি মহাসচিব। রাজনৈতিক প্রক্রিয়ায় সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ থাকবে না বলেও বিশ্বাস করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আছে, তারাই দেশের ত্রাণকর্তা। তাই আমি মনে করি না তারা এমন কিছু করবে যে জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাবে। মির্জা ফখরুল বলেন, দেশের সহিংসতা অনেকাংশ কমে গেছে এবং হাসিনা শাসনামলের বিরুদ্ধে আন্দোলনে কোনো চরমপন্থী উপাদান জড়িত ছিল না। তিনি বলেন, জামায়াত চরমপন্থী রাজনৈতিক দল নয়, তবে বাংলাদেশ কিছু চরমপন্থী দল ছিল এবং আমি বিশ্বাস করি না যে এখন তাদের অস্তিত্ব আছে। চরমপন্থীরা বিক্ষোভের সঙ্গে জড়িত নয়, এটি সম্পূর্ণভাবে শিক্ষার্থী এবং তাদের মধ্যে কিছু মানুষ অসাধারণ মেধাবী। আমি বিশ্বাস করি এই বিপ্লব অবশ্যই সফল হবে। ভিভিআইপি প্রটোকল নিয়েই জ্যামে বসে থাকলেন ডক্টর ইউনূস। চিরাচরিত প্রথা ভেঙে ভিভিআইপি প্রটোকল নিয়ে যানজটে বসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার সড়কে অন্যান্য গণপরিবহনের সঙ্গে লাইন মেনে চলে তার গাড়িবহর। রোববার রাজধানীতে এমন ঘটনা ঘটেছে। ব্যস্ত সড়কে যানজটের কারণে বেশ কয়েক মিনিট ইউনূসের গাড়ি আটকে ছিল। তখন তারা নিরাপত্তা নিশ্চিত করতে প্রটোকলে নিয়োজিত সদস্যরা গাড়ি থেকে নেমে দাঁড়ান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে প্রধানমন্ত্রী লেখা ডক্টর ইউনূসের গাড়ি ঘিরে রেখেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা। এ সময় চারপাশে উৎসুক জনতাকে লক্ষ্য করে বলতে শোনা যায়, আপনারা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকুন, নিরাপদ দূরত্বে থাকুন, রাস্তা থেকে দূরে দাঁড়ান, কোনো গাড়ি ভেতরে ঢুকাবেন না, বাম পাশে রিক্সা, ডান পাশে লেনে ঢুকাবেন না, কেউ রাস্তা ক্রস করার চেষ্টা করবেন না। বাংলাদেশের প্রশাসনিক নিরাপত্তা প্রটোকল বিধি অনুসারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গাড়িবহর চলাচলের সময় সড়কের এক পাশ খালি করে চলাচলের বিধান রয়েছে। তাদের চলাচলের 15 মিনিট আগে থেকে নির্দিষ্ট সড়কটির এক পাশ ফাঁকা করে সেখানে জনসাধারণের চলাচল বন্ধ করে রাখার নিয়ম অনুসরণ করা হয়। ইন্টারনেট বন্ধে কারা জড়িত 24 ঘন্টার মধ্যে জানতে চান উপদেষ্টা। কোটা সংস্কার আন্দোলনের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সঙ্গে কারা জড়িত তা জানতে চান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এজন্য 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন তিনি। এ সময়ের মধ্যে তার কাছে প্রতিবেদন জমা দিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমানকে নির্দেশ দেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর রোববার প্রথম কার্যদিবসে সকাল 10টায় সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যান উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে উঠে আসে কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয়টি। এ সময় তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করা মানবাধিকারের লঙ্ঘন। আন্দোলনের সময় মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় গত 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় শেখ হাসিনা সরকার। 5 দিনের মাথায় 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয় এবং 10 দিন পর 28 জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। এরপর 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন ঘিরে আবারও সরকারের নির্দেশে মোবাইল অপারেটররা দেশজুড়ে 4G নেটওয়ার্ক সেবা বন্ধ করে দেয়। আজকে বৈঠক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, কার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় তা বের করতে হবে। মন্ত্রণালয় ও বিটিআরসির কোনো কর্মকর্তা অতি উৎসাহী হয়ে ইন্টারনেট বন্ধের সহযোগিতা করেছেন তাও খতিয়ে দেখতে হবে। তদন্ত করতে 24 ঘন্টা সময় দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট বন্ধ থাকার কারণে অনেক তথ্যই জানা সম্ভব হয়নি। কত মানুষের প্রাণহানি হয়েছে তা জানা যায়নি। উপদেষ্টার নির্দেশে পরপর ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AKM আমিরুল ইসলামকে কমিটি প্রধান করা হয়েছে। কমিটি গঠনের পর সদস্যরা যান রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনে। সেখানে তারা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেন। কমিটির এক সদস্য বলেন, তারা আগামীকালের মধ্যে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপদেষ্টার কাছে তুলে দেবেন, পরে বিস্তারিত প্রতিবেদন দেবেন। বৈঠকে নাহিদ ইসলাম আরো বলেন, দেশে ইন্টারনেট প্যাকেজের দাম অনেক বেশি। তিনি ইন্টারনেট প্যাকেজের দাম কমাতে মন্ত্রণালয়কে নির্দেশ দেন। বৈঠকে তিনি বলেন, দেশের কোথাও কোথাও এখনো মোবাইল ইন্টারনেট স্বাভাবিক হয়নি, মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক করার নির্দেশ দেন তিনি। বৈঠকে নাহিদ ইসলাম আরো বলেন, আমলাতন্ত্র থাকবে রাজনৈতিক প্রভাবমুক্ত, আইনের মধ্য থেকে নিরপেক্ষভাবে কাজ করতে আমলাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ছাত্র জনতার ত্যাগ ও রক্তদানের মধ্য দিয়ে নিরপেক্ষভাবে কাজ করার যে সুযোগ তৈরি হয়েছে, কর্মকর্তারা সেটি যেন কাজে লাগান। তিনি চান কর্মকর্তারা যাতে এই সুযোগ কাজে লাগিয়ে কাঠামোগত সংস্কার করেন, যে সংস্কারের মধ্য দিয়ে দেশের দীর্ঘমেয়াদে সুফল পাবে। নাহিদ ইসলাম আরো বলেন, এখন থেকে মন্ত্রণালয়ে চলবে মেধাভিত্তিক, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। টেকনাফে 29 কেজি স্বর্ণ সহ 2 পাচারকারী আটক। কক্সবাজার টেকনাফে 29.15 কেজি স্বর্ণালংকার সহ 2 পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 28 কোটি 75 লাখ টাকা বলে জানিয়েছেন বিজেপি। শনিবার টেকনাফ হিল্লা ফুলের ডেইলি নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, গোপন খবর পাওয়া যায় উপজেলা হিল্লা ইউনিয়নের উত্তর ফুলে ডেইলি নামক
গ্রামে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরা কারবারি স্বর্ণের একটি বড় চালান একটি বাড়িতে মজুত রেখেছে। পরে অভিযান চালায় বিজিবির সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এ সময় একটি ঘরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় 29.15 কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 28,75,00,000 টাকা। চোরা কারবারিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত ইয়াহিয়া খান মায়ানমারের মন্ডু থেকে মিয়ানমারের নাগরিক আনোয়ার সাদেকের সহযোগিতায় স্বর্ণালংকারগুলো বাংলাদেশে পাচারের মাধ্যমে বিক্রি করার উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।